প্রচন্ড বজ্রবিদ্যুতের ঝলকানি, সাথে আকাশ ভাঙা বৃষ্টির তোড়। ভয়াবহতা এমনই যে মাত্র কয়েক ঘন্টায় 150 মিলিমিটার বর্ষণ, মুহূর্তের মধ্যে সব ভেসে যাওয়া ঢল। এটি মোটেও কোনো স্বাভাবিক বৃষ্টিপাত না, একই সঙ্গে প্রকৃতির ভয়ঙ্কর এবং রহস্যজনক ঘটনা। 28 এপ্রিল তারই সাক্ষী হলো বাংলাদেশের ফেনী। এমন ঘটনা প্রায়ই ঘটে হিমালয়ের বিভিন্ন অঞ্চলে, চিরতরে বিলীন হয়ে যায় জনপদ। এবার বাংলাদেশের সামনে ভয়ের টিপ এঁকে দিয়েছে আকাশের সেই কালো মেঘ। বিজ্ঞান তালাশ করে চলেছে এমন রহস্যের। ফেনীর স্থানীয়রা বলছেন এমন ঘটনা তারা জীবনেও দেখেননি। তাদের মতে 28 এপ্রিল আক্ষরিক অর্থেই ওই এলাকায় আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ভারী বর্ষণ নাকি সত্যিই মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট? আর যদি ক্লাউড বার্স্ট হয়, তাহলে পাহাড়ি অঞ্চল না হয়ে সেটা বাংলাদেশের সমতলে কেন ঘটছে? ফেনীর আকাশে মেঘের দল যা করেছে তাকে সাধারণ আবহাওয়া বিজ্ঞানে ব্যাখ্যা করা কঠিন। 1 ঘন্টার সেই আকাশ ভাঙা বৃষ্টি যেন বহুদিনের জমে থাকা ক্ষোভের আকস্মিক বিস্ফোরণ। সময় যখন থমকে দাঁড়ায়, তখন 1 ঘন্টায় হয়ে উঠতে পারে একটি শতাব্দীর সমান দীর্ঘ। ফেনীর সেই 1 ঘন্টা ছিল ঠিক তেমনই এক দৃশ্য, যেখানে শুধু বৃষ্টি ঝরেনি, বরং মনে হয়েছে আকাশের কোনো অদৃশ্য জলাধার ভেঙে একসঙ্গে সব পানি মাটিতে নেমে এসেছে। একসময় বলা হতো মেঘেরা শুধু পাহাড়ের গায়ে আছড়ে পড়ে কান্না ঝরায়, কিন্তু সেই কান্নার ভাষা এখন বদলে গেছে এক ভয়ঙ্কর আর্তনাদে। হিমালয়ের খাঁজ থেকে নেমে আসা সেই রুদ্ররূপ আজ কেন বাংলার সমতলে? প্রকৃতির যে নিয়মকে আমরা চিরকাল ধ্রুব বলে জানতাম, জলবায়ুর পরিবর্তনের খেলায় সেই নিয়ম আজ ভেঙে চুরমার। আকাশ যখন 1 ঘন্টার বৃষ্টিতে পুরো 1 বছরের পিপাসা মেটাতে চায়, তখন তাকে আশীর্বাদ নয়, বলতে হয় মেঘ বিস্ফোরণ। আমরা জানবো কিভাবে শান্ত মেঘেরা আচমকা দানব হয়ে ওঠে। এই মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট কাকে বলে, কেন এতদিন তা পাহাড়েই সীমাবদ্ধ ছিল, আর কেন আজ ফেনীর মতো এলাকাও ঝুঁকিতে? এটি কি কেবলই দুর্যোগ নাকি প্রকৃতির কোনো শেষ সতর্কবার্তা? মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট কি? সহজ ভাষায় মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট হলো অল্প সময়ের মধ্যে খুব ছোট একটি এলাকায় অস্বাভাবিক মাত্রায় ভারী বৃষ্টিপাত। সাধারণভাবে যদি মাত্র 1 ঘন্টায় 1 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 100 মিলিমিটার বা তার চেয়ে বেশি বৃষ্টি হয়, তখন তাকে ক্লাউড বার্স্ট বলা হয়। এটি আসলে মেঘ ফেটে যাওয়ার ঘটনা নয়, বরং আকাশে তৈরি হওয়া বিশাল বজ্রমেঘের ভেতরে জমে থাকা বিপুল পরিমাণ পানি হঠাৎ একসঙ্গে নিচে নেমে আসার ঘটনা। সহজ করে বললে, গরম বাতাস সবসময় হালকা হাওয়ায় দ্রুত উপরে উঠে যায়, আর সেই বাতাস যদি অনেক জলীয় বাষ্পে ভরা থাকে, তাহলে উপরে উঠে ঠান্ডা পরিবেশে পৌঁছেই ছোট ছোট পানিকণায় পরিণত হতে শুরু করে। এভাবেই বড় বজ্র মেঘ বা কিউমুলোনিম্বাস তৈরি হয়। বিশেষ করে বাতাস যখন উপরের দিকে উঠতে থাকে, তখন এই বাতাস প্রবাহ এতটাই শক্তিশালী থাকে যে তৈরি হওয়া পানির কণাগুলো সঙ্গে সঙ্গে নিচে পড়তে পারে না, বরং বাতাসের ধাক্কায় বারবার উপরে উঠে মেঘের ভেতরেই ঘুরতে থাকে। এতে পানি কণাগুলো আরো বড় হয়, আরো বেশি পানি জমা হয়। একসময় যখন সেই ঊর্ধ্বমুখী বাতাসের শক্তি কমে যায়, তখন মেঘ আর এত পানি ধরে রাখতে পারে না, তখন জমে থাকা বিপুল পানি একসঙ্গে নিচে নেমে আসে, আর সেটাই ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ, যা মুহূর্তেই বন্যা, পাহাড়ি ঢল বা ভয়াবহ জলাবদ্ধতার কারণ হতে পারে। সহজ কথায়, একটা পানি ভর্তি বালতি নিচে উল্টে দিলে যেমন একসঙ্গে সব পানি পড়ে যায়, ক্লাউড বার্স্টও ঠিক তেমনই। আগে কোথায় ক্লাউড বার্স্ট হয়েছে? 2005 সালে ভারতের মুম্বাইয়ে মাত্র 24 ঘন্টায় প্রায় 944 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যার বড় অংশটি পড়েছিল মাত্র কয়েক ঘন্টায়। পুরো মুম্বাই শহর স্থবির হয়ে গিয়েছিল এবং প্রায় 500 মানুষের মৃত্যু হয়েছিল। 2010 সালে ভারতের লাদাখে মেঘ বিস্ফোরণে বড় ধরনের ধস নামে, এতে প্রায় 255 জন মানুষ প্রাণ হারান। 2013 সালে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ ঘটে ভারতের কেদারনাথ ও উত্তরাখণ্ড অঞ্চলে। হঠাৎ অস্বাভাবিক ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নামে এবং মান্দাকিনী নদীতে ভয়াবহ জলোচ্ছ্বাসের তৈরি হয়। মুহূর্তের মধ্যে পানি ও কাদা মিশে পুরো এলাকা ভাসিয়ে নিয়ে যায়। কেদারনাথ শহর প্রায় ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাট, ঘরবাড়ি সবই প্লাবিত হয়। পাহাড় থেকে নেমে আসা এই আকস্মিক ঢলে হাজারো মানুষের প্রাণহানি ঘটে। একইভাবে 2022 সালে পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশে একাধিকবার মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে। 2024-25 সালে ভারতের ত্রিপুরার পাহাড়ে মেঘ বিস্ফোরণের ফলে গোমতী এবং মুহুরী নদীর পানি রেকর্ড উচ্চতায় পৌঁছায়, যা পরবর্তীকালে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে ভয়াবহ বন্যা ডেকে আনে। ফেনী কেন বেশি ঝুঁকিতে?
এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে মনে করা হতো ক্লাউড বার্স্ট শুধু পাহাড়ি অঞ্চলের সমস্যা, কিন্তু এখন বাংলাদেশের সমতল এলাকাও ঝুঁকির মধ্যে পড়ছে, বিশেষ করে ফেনীর মতো সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলো। ম্যাপের দিকে তাকালে দেখা যায় ফেনী এমন এক জায়গায় অবস্থিত যেখানে ভারতের ত্রিপুরার পাহাড়গুলো এসে শেষ হয়েছে। উজানের পাহাড় থেকে নেমে আসা পানি ছোট ছোট নদী যেমন মুহুরী, কহুয়া ও সিলোনিয়া দিয়ে সরাসরি ফেনীতে প্রবেশ করে। যখন মেঘ বিস্ফোরণ হয় তখন এই নদীগুলো পাহাড় থেকে আসা পানির চাপ সামলাতে পারে না, ফলে ফেনী একটি প্রাকৃতিক ওয়াটার বেসিন বা ওয়াটার গামলায় পরিণত হয়। বঙ্গোপসাগর এখন আগের চেয়ে অনেক বেশি উষ্ণ। এই উষ্ণতা যেন একটি ইঞ্জিনের মতো কাজ করছে, যা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঠেলে দিচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেই বাষ্প নিয়ে যখন উত্তরের দিকে যায় তখন ফেনী সংলগ্ন এলাকায় এসে তা ঘনীভূত হয়ে বজ্র মেঘ তৈরি করে। ফেনীর একদিকে পাহাড় আর অন্যদিকে সমতল, এই দুয়ের সন্ধিস্থলে বাতাসের তাপমাত্রার পার্থক্য থাকে। অনেক সময় এই তাপমাত্রার পার্থক্যের কারণে মেঘগুলো সামনে এগুতে পারে না, এক জায়গায় আটকে যায়। একে বিজ্ঞানের ভাষায় বলে ক্লাউড স্টলিং। এক জায়গায় স্থির মেঘ যখন সব পানি একসঙ্গে ছাড়ে তখন রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। প্রাকৃতিক কারণের পাশাপাশি মানুষের তৈরি সমস্যা কম নয়। একসময় ফেনীর বুক চিরে পানি বেরিয়ে যেত অনেক খাল দিয়ে, যা এখন দখল বা ভরাট হয়ে গেছে। যত্রতত্র উঁচু রাস্তা ও রেল লাইন তৈরির ফলে পানি নামার প্রাকৃতিক পথ বাধাগ্রস্ত হয়েছে, ফলে পানি সরার পথ পায় না, তৈরি হয় দীর্ঘস্থায়ী বন্যা। গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন। পৃথিবী যত উত্তপ্ত হচ্ছে বাতাস তত বেশি জলীয় বাষ্প শুষে নিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা 1 ডিগ্রি বাড়লে বাতাস 7% বেশি পানি ধরে রাখতে পারে। বঙ্গোপসাগরের অতি উচ্চতা আর বায়ুমণ্ডলের অস্থিরতা মিলে এখন সমতলেও তৈরি করছে শক্তিশালী বজ্র মেঘ, যা এক জায়গায় স্থির থেকে অঝরে ঝরছে, যার ফলে সমতলে ভারী বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে উঠছে। ওয়াটার বোমা। ফেনীর এই বিপর্যয় আমাদের একটি কঠিন বার্তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তন এখন আর বইয়ের পাতা বা সেমিনারের আলোচনা নয়, এটি আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রকৃতির এই ওয়াটার বোমা থেকে বাঁচতে হলে আমাদের যেমন দরকার উন্নত ডপলার রাডার প্রযুক্তি, তেমনি প্রয়োজন টেকসই বাঁধ ও পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা এবং ভবিষ্যতের সতর্ক বার্তা। আমরা কতটা প্রস্তুত?